মাহফুজ আলমের বা তারা যারা এখন আছেন, কারণ সরকার কিন্তু মাহফুজ আলম বলি অথবা বাকি উপদেষ্টা সজীব সরকার বলি বা সজীব আসিফ। আসিফ ভূঁইয়া বলি যারা আছেন, তাদের কারণেও কিন্তু সরকার অনেকখানি কিন্তু বিতর্কিত। এবং বরঞ্চ অনেক আগেই তাদের উচিত ছিল দায় দায়িত্ব নিয়ে বরঞ্চ সরে যাওয়াটা। যখন তাদের ব্যাপারে প্রশ্ন এসছে, আপত্তি এসছে, বহুমাত্রিক সমালোচনা এসছে, এবং এটা তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে যেন নানাভাবে প্রশ্নবিদ্ধ করে তুলছে, সরকারকে অপ্রয়োজনীয় বিরোধের মধ্যে, অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে সরকার কিন্তু নিয়ে যাচ্ছে। আমি নিশ্চয়ই দেখতে চাইব প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ থেকে ফিরে আসার পরে তিনি মাহফুজ আলমের বক্তব্যকে তিনি বিবেচনার মধ্যে নেবেন, এবং মাহফুজ আলমরা সহ তার সহকর্মী যারা আছেন, যাদের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন আছে, আপত্তি আছে, সমালোচনা আছে, তো তারা নিজেরাই সহযোগিতার অব্যাহতি নেবেন। অন্তর্বর্তী সরকারের 14 মাস শেষ হলো প্রায়। এরই মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজ। উনি বলেছেন যে কোনো সময় উনি পদত্যাগ করতে পারেন, এবং উনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, বিএনপি জামাত মিলে ভাগ বটোয়ারা করে প্রশাসনকে দখল করেছে। আপনার প্রতিক্রিয়া কি? আপনাকে ধন্যবাদ। চেঞ্জ টিভির এই অনুষ্ঠানে আমি অনেক দিন পরে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এবং আমি আমাদের উপদেষ্টা মাহফুজ আলম যেটা বলেছেন, আমার মনে হয় তিনি খানিকটা সত্য উচ্চারণ তিনি করেছেন। বলে না যে ধর্মের কল বাতাসে নড়ে। আমরা গত 1 বছর ধরে একই কথা আমরা বলে আসছি, যে বাস্তবে দেখা যাচ্ছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর বিপুল সমর্থনে যে সরকার গঠিত হয়েছে, ছাত্র তরুণ রাজনৈতিক দল, জনগণের সমস্ত অংশের মধ্য দিয়ে, সেই সরকার ধরুন পক্ষপাতহীনভাবে যেভাবে সরকার প্রশাসনকে পুনর্বিন্যস্ত করা দরকার ছিল, বাস্তবে সেটা হয়নি। এবং আজকে মাহফুজ আলমের কথার বক্তব্যের মধ্য দিয়ে সেই সত্যটা আরেকবার কিন্তু বেরিয়ে আসছে। চরিত্রের দিক থেকে সরকার, অন্তর্বর্তী সরকার, আমরা বিপুলভাবে সমর্থন দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রায় প্রথম দিন থেকেই সরকারের রাজনৈতিক পক্ষপাতটা খুবই স্পষ্ট। প্রথম পক্ষপাত সরকার করেছেন ছাত্র তরুণদের প্রতি। প্রধান উপদেষ্টা নিজেই যখন শুরুতে বললেন যে ছাত্র তরুণরাই তাকে নিয়োগ দিয়েছেন, এই তরুণরাই তার নিয়োগকর্তা, এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বাস্তবে জনগণ, অভ্যুত্থানকারী বিপুল মানুষ, ছাত্র তরুণ রাজনৈতিক দল, তাদের হাজার হাজার নেতাকর্মীদের যে ভূমিকা, পরোক্ষভাবে তাকে কিছুটা ছোট করা হয়েছে, তাকে কিছুটা উপেক্ষা করা হয়েছে। এবং তারপরে দেখছি সরকার গঠনের পর থেকে এই দীর্ঘ সময় জুড়ে তারা কিন্তু এই তরুণদেরকে, তাদের দলকে অনেকটা কোলে পিঠে করে তারা কিন্তু তাদেরকে পর্যায়ক্রমে তারা তৈরি করছেন। এটা করতে যে সরকার নিজে অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়েছে, বহু প্রশ্নের জন্ম দিয়েছে। এমনকি তরুণদের যেটুকু সম্ভাবনা ছিল রাজনৈতিক দিক থেকে, একটা ইন্ডিপেন্ডেন্টলি তারা যদি রাজনৈতিক দল করার চেষ্টা করতেন, সেই সম্ভাবনা কিন্তু অনেকটা নষ্ট হয়েছে। বাস্তবে সরকারের ছত্রছায়া থেকে আমাদের এখানে অতীতে কোনো দল এরকম কোনো ভালো কিছু করতে পারেনি। এবং এটা করতে যেয়ে তারা দেখেছেন যে খুব অল্প দিনের মধ্যেই তাদের বিরুদ্ধে শত শত অভিযোগ যেভাবে উত্থাপিত হয়েছে, এটা আমাকে লজ্জিত করে, বিব্রত করে, এবং এটা আমার মধ্যে গভীর একটা বেদনাবোধের জন্ম দিয়েছে। অতীতে কোনো অভ্যুত্থানের কোনো শরিকরা পরবর্তী কোনো সরকার এরকম অংশীদারিত্ব তারা দাবি করেনি। আপনারা নিশ্চয় একমত হবেন, এবারে অভ্যুত্থানে গণজাগরণের সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমজীবী সাধারণ মানুষ। তারা কিন্তু কোনো অংশীদারিত্ব, কোনো ভাগ তারা দাবি করেনি। অংশীদারিত্ব তারা নিতে যেয়ে তারা শত শত বিষয়ের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে। অর্থ, বিত্ত, চাকরি, ব্যবসা, বাণিজ্য, পদায়ন, নিয়োগ ইত্যাকার বহুমাত্রিক বিষয়। তো ফলে, এবং তার মানে হলো সরকার কেবলমাত্র তরুণদের ভবিষ্যৎকে তারা কালিমা লিপ্ত করেননি, যারা সরকারে আছেন বা দল করেছেন, বাস্তবে গোটা একটা প্রজন্মকেও তারা কিন্তু অনেকটা কিন্তু বিপথে তারা কিন্তু নিয়ে গেছেন।
এবং এইটার ক্ষতিটা এখনই বোঝা যাবে না, ক্ষতিটা বোঝা যাবে অনেক অনেক পরে, যে তরুণরা ছাত্ররা স্কুলে ফিরে যাবে, কলেজে ফিরে যাবে, বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে, যারা বাস্তবে 5-10 বছর পরে যারা আমাদের দেশের হাল ধরবে, তাদেরকে তারা তাদের এই নানা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে যে সরকার, তাদের উপরে ভর করতে যে তারা কিন্তু এই ছাত্র তরুণদেরকে নানা অনৈতিক পথেও তারা কিন্তু পরোক্ষভাবে তারা কিন্তু নিয়ে গেছেন। এটা দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকারকে কিন্তু বহন করতে হবে। তারপরে যেটা আজকে মাহফুজ আলম যেটা বললেন, যে প্রশাসনকে জামাত বিএনপি তারা ভাগ করে ফেলেছে, বাস্তবে প্রশাসনের দলীয়করণ চলছে গত কয়েক দশক ধরে। আর এই আমলে এটা তো এখন প্রায় বলতেন ওপেন সিক্রেট। তারা একেবারেই বলতে পারেন, হ্যাঁ আমাদের এখানে তো বিভিন্ন পন্থীর কর্মকর্তা আছেন, কিন্তু এবার এটা অনেকখানি প্রায় প্রকাশ্য আর কি। এবং এটা ভবিষ্যতে, কারণ সরকার পরিবর্তন হয়, কিন্তু আপনি বলতে পারেন রাষ্ট্র, রাজনৈতিক দল, জনগণের মধ্যে এক ধরনের আপেক্ষিক নিরপেক্ষতা তাকে রক্ষা করতে হয়। প্রশাসন, রাষ্ট্র যদি বিশেষ কোনো দলের পক্ষে যদি ঝুঁকে যায়, তখন আধুনিক কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আর কাজ করতে পারে না। তো এটা করতে যে তারা হয়তো সাময়িকভাবে দলগুলো কিছু তারা লাভবান হতে পারেন, কিন্তু আখেরে কিন্তু আধুনিক রাষ্ট্রের যে প্রধান উপাদান, যে রাষ্ট্র, তার আমলাতন্ত্র, তার প্রশাসন, তারা যে একজন আপেক্ষিক নিরপেক্ষতা তারা যে বজায় রাখেন, এটাকে বলতে পারেন অনেকখানি কিন্তু 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য এটা কিন্তু আমাদের বড় উদ্বেগ উৎকণ্ঠার বিষয় হিসেবে থাকলো। আর মাহফুজ আলমের বা তারা যারা এখন আছেন, কারণ সরকার কিন্তু মাহফুজ আলম বলি অথবা বাকি উপদেষ্টা সজীব সরকার বলি বা সজীব আসিফ ভূঁইয়া বলি যারা আছেন, তাদের কারণেও কিন্তু সরকার অনেকখানি কিন্তু বিতর্কিত। এবং বরঞ্চ অনেক আগেই তাদের উচিত ছিল দায়িত্ব নিয়ে বরঞ্চ সরে যাওয়াটা। যখন তাদের ব্যাপারে প্রশ্ন এসছে, আপত্তি এসছে, বহুমাত্রিক সমালোচনা এসছে, এবং এটা তাদের রাজনীতি ভবিষ্যৎকে যেন নানাভাবে প্রশ্নবিদ্ধ করে তুলছে, সরকারকেও অপ্রয়োজনীয় বিরোধের মধ্যে, অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে সরকার কিন্তু নিয়ে যাচ্ছে। আমি নিশ্চয়ই দেখতে চাইব প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ থেকে ফিরে আসার পরে তিনি মাহফুজ আলমের বক্তব্যকে তিনি বিবেচনার মধ্যে নেবেন, এবং মাহফুজ আলমরা সহ তার সহকর্মী যারা আছেন, যাদের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন আছে, আপত্তি আছে, সমালোচনা আছে, তো তারা নিজেরাই সহযোগিতার অব্যাহতি নেবেন। কারণ এই সরকার যদি বিতর্কিত হতে থাকে, তাহলে আগামী জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, বিতর্কিত হবে। এবং সরকার যদি বিতর্কের মধ্যে চলতেই থাকে, ভবিষ্যতে দেশের মানুষ, রাজনৈতিক দলগুলো সরকারের অধীনে আমরা চাইলেও নির্বাচন করা যাবে কিনা, এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে। আমরা প্রফেসর ইউনূসের সরকারের তত্ত্বাবধানে আমরা নির্বাচন করতে চাই, কিন্তু তার জন্য তো সরকারকে তার সক্ষমতা প্রমাণ করতে হবে, তার যোগ্যতা, সক্ষমতা প্রমাণ করতে হবে, তো তাদের নিরপেক্ষতাও তাদের কিন্তু শতভাগ তাদের কিন্তু প্রমাণ করতে হবে। না হলে কিন্তু আমাদের বহুমাত্রিক সংকট বাড়তেই থাকবে। এমনি নির্বাচন কেন্দ্রিক অনেক সংকট আছে, কিন্তু সরকারের ভূমিকায় যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, তাহলে কিন্তু আখেরে কিন্তু আমাদেরকে নানা ধরনের দুর্যোগ, অপ্রত্যাশিত অবস্থারও আমাদেরকে মুখোমুখি হয়তোবা আমরা হতে পারি। আমি আশা করব সরকার প্রধান ফিরে আসলে তিনি এগুলোকে বিবেচনার মধ্যে নেবেন, এবং ফেব্রুয়ারিতে সত্যি সত্যি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচন যাতে আমরা নিশ্চিত করতে পারি, সরকার সে পথে হাঁটবেন। আমি মনে করি সেজন্য সরকার নিরপেক্ষতার কথাটা বললাম। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং চূড়ান্তভাবে ভোটাররা নির্বাচন আসলে একটা যৌথ অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত উদ্যোগের মতন। এইটার করতে পারার, এই যোগ্যতা, প্রজ্ঞা, দূরদর্শিতা সরকার যদি পরিচয় দিতে পারেন, আমি মনে করি অন্যান্য চ্যালেঞ্জ যেগুলো আছে সেটা মোকাবেলা করে আমরা ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা খানিকটা হাঁটতে পারবো। ফেব্রুয়ারিতে আমি বলেছি নির্বাচনের মধ্য দিয়ে কোনো স্বর্গরাজ্যে প্রবেশ করব এরকম আমি মনে করছি না, কিন্তু এটা মনে করছি একটা নিয়মতান্ত্রিক, একটা জবাবদিহিমূলক সরকার, রাষ্ট্র, একটা সাংবিধানিক ব্যবস্থার দিকে হয়তো আমরা যাত্রা করতে পারবো ফেব্রুয়ারির এই নির্বাচনের ভেতর দিয়ে। যারা দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই আর একটা সালাম জানিয়ে আমি আজকের এই পর্বে আমার বক্তব্য এখানে শেষ করছি।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।